আমাদের দে ছাড়িয়া বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। এই যে কোরিয়ান ছেলে মেয়েরা বাড়িতে এত সুন্দর ভাত ঠাত খাওয়াইয়া মানুষ টানুষ করলাম, বাবা মায়ের ছাইরা কখন ঘরের থেকে চলে যায়, মানে আলাদা হয়। আজকের ব্লগে থাকবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কল্পনা, সাউথ কোরিয়া থেকে। আমি আজকে প্রথম এইভাবে মুরগির মাংস রান্না করছি। সবসময় অন্যভাবে করি, একটু ভিন্নভাবে। কি করলাম জানেন? একেবারে প্রথমে মুরগির যে মাংসটা নিয়েছিলাম, 500 গ্রামের মুরগির মাংস নিয়েছি। একটা কাটছি আর একটা এরকম আস্তা ছিল, মানে দুইটাই কাটবো। আমি কিন্তু সবসময় ওই যে সিজার বা ওই যে কেচি দিয়ে কিন্তু মাংসগুলো এরকম টুকরো টুকরো করি। আর আজকের মাংসগুলো অনেক ছোট ছোট, একেবারে মানে ওই যে হাড্ডি, মানে কি বলে, ইসে পোস্ট দিয়ে কাটছি ছোট ছোট করে, মানে গিরাই না বলে না, ওই রকম ছোট ছোট করে পিস করছি এবং খাইতে জন্য অনেক বেশি মজা লাগে। তা এতটুকু হয়েছিল, তা না আমি শেষে চিন্তা করলাম না দুইটা ভাগে একটু ভাগ করি। অল্প একটুখানি নিলাম আর ওইখানে বেশ খানিকটা মশলা দিলাম, পেঁয়াজ, রসুন, আদা, জিরা সব মিক্সিং করা, একটু শুকনো মরিচও ছিল মিক্সিং করা, সেটা দিলাম। একটুখানি তেলও দিছি, লবণও দিছি প্রত্যেকটার ভেতরে দিয়ে সুন্দরভাবে এটারে মাখাইছি। আমার এত সাধের মন বধু আহারে কি জানি কি করে। আজকের মাংসটা যেন অনেক বেশি ভালো হয়, সেই জন্যই আমি ওই যে কড়াইতে না, এই যে প্যানে তেল দিলাম, মশলা দিলাম, হলুদ দিলাম, মানে এখানে কিন্তু আমি আবারও মশলা দিয়েছিলাম, দিয়ে একটুখানি কষায় টসাইয়া তারপরে ওই যে বেশি একটু মাংস ছিল যেটা বেশ মশলা টশলা দিয়ে রাখছিলাম, ওইটা দিয়ে একটু কষায় ঠসাইয়া সুন্দর করে নাড়াই চাড়াইয়া বেশ অনেকখানি পানি দিছি, এবং এত বেশি করে পানি দিছি ইচ্ছা করেই দিয়েছিলাম। তারপর অনেকক্ষণ জ্বালায় ঠেলাইয়া এই যে আলুগুলো দিয়ে দিলাম, 4টা ছোটো ছোটো আলু দিয়ে দিলাম। খুব মজা হবে, বিশ্বাস করেন এত মজা হবে। আর একেবারে শেষের দিকে দিয়ে দেবো জিরার গুঁড়ো করা, আমার নিজের গুঁড়ো করা জিরা একটুখানি টেলে নিয়ে তারপরে ব্লেন্ডারে বা মিক্সচার মেশিনে গুঁড়ো করে নিলেই খুব সুন্দর হয় এবং ফ্লেভারটাও ভালো আসে, খেতেও ভালো লাগে, স্বাদটাও অন্যরকম হয়। রান্না করতে করতে চলে আসছিল পচা, আর এসে বলতেছিল যে ওর বেশি একটা টাইম নাই, কিন্তু তারপরও ও একটুখানি খেয়ে যাবে। ওই একটুখানি খাওয়া বললেই পরপর অনেকবারই খাইলো, 3বারই মাংস চাইয়া নিল। তা আমিও দিলাম, কারণ ওর জন্যই রান্না করতেছিলাম। ও খাইয়েই আবার চলে যাবে কোচিং সেন্টারে। তো আজকে এই যে পচাকে দিয়ে আরম্ভ করি। পচা যখন জন্মগ্রহণ করবে, মানে করার আগে তো কোরিয়াতে বলে দেয়, বুঝছেন, 4-5 মাসেই বলে দেয় যে ছেলে হবে না মেয়ে হবে, 5 মাসের দিকে এরকম বলে দেয়। তো আমরা তখন থেকেই কিন্তু করছি যে আমি যেটা সবসময় করি যে আমি যেহেতু বাংলাদেশের কোরিয়ান না, কোরিয়ানদের কথা একটু পরে আসি, সে তো আমি প্রথম থেকেই করছি যে পচা যখন বড় হবে, যখন ও বিয়ে করবে তার আগের থেকে, মানে বিয়ে করার ধরেন 2-3 মাসের আগে থেকেই ওর জন্য আলাদা, ও নিজে চেষ্টা করে আলাদা বাড়ি বা ঘর ঠিক করে ও চলে যাবে। কারণ যেহেতু বিয়ের পরে আমি অবশ্যই চাই যে ও স্বাধীনভাবে থাকুক, বা বিয়ের আগেও যদি ও চলে যেতে চায়, যে ওর মতো করে থাকতে চায়, হ্যাঁ অবশ্যই পারবে। তা আমি আজকে আলোচনা করব যে কোরিয়ানদের বেলায় কি হয়, কোরিয়াতে আসলে কি হয়। কোরিয়ান ছেলেমেয়েরা পরিবারের যখন বড় হয় তখন দেখা যায়, বেশিরভাগ সময় দেখা যায় যে বাড়িতে কিন্তু অনেকেই ভালো থাকেন, এবং 2-1টা পরিবারে কিন্তু বেশ খানিকটা গণ্ডগোল হয়, অশান্তি হয়। তখন এই ছেলেমেয়েরা বাড়ি থেকে না চলে যায়। এই ছেলেমেয়েদের বয়স তখন টিনেজ, একেবারে 12, 13, 14 এরকম বয়সের ছেলেমেয়েরা বাড়ি থেকে মানে ঝগড়া অশান্তি করে রাগ হয়ে চলে যায়, গিয়ে তাদের মতো করে বসবাস করে। হয়তো বা দেখা গেলে আরও অনেক ছেলেমেয়েরা আছে সেখানে গিয়ে একসাথে বসবাস করে, বা অন্য কোনো জায়গায় গিয়ে নিজেদের মতো করে থাকে। আবার অনেকের লাইফটা এখান থেকে একেবারে অন্যরকম হয়ে যায়, মানে ছড়ানো ছিটানো যে জীবনগুলো এদের ভেতর থেকে হয়ে যায়। এরা কি পড়াশোনার সুযোগ পরে পায়? হ্যাঁ, যদি ইচ্ছা করে তাহলে পড়তে পারে, কিন্তু আলাদাভাবে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের মাধ্যমে। এই যে ছেলেমেয়েরা বাড়ি থেকে চলে যায়, জানেন কেন? ওই যে বাবা মা অশান্তি করে, বা এদের একটু রাগ হয়ে কিছু বললো, রাগ করে মনে অনেক কষ্ট পেয়ে চলে যায়। সেজন্য ঠিক পচার এই বয়স থেকে
আমরা সবসময় চেষ্টা করি পচার সাথে খুব ভালো ব্যবহার করতে, পচাকে ভালো ভালো কথা বলার জন্য, ভালো কথা শোনানোর জন্য এবং ভালো দিকগুলো দেখানোর জন্য। এবং পচা এখন পর্যন্ত যথেষ্ট ভদ্র একটা ছেলে, কোনো কথা বললে ঠিকমতো শুনে এবং ওর মতো করে মত প্রকাশ করে, যেখানে কোনো সমস্যা নেই এখন পর্যন্ত। এর জন্য আমরা অনেক হ্যাপি। আর পচা বারবার করে মাংসটা চেয়ে নিয়েছিল। আর তারপরে হচ্ছে গিয়া যখন ছেলে মেয়েরা কলেজে মানে কলেজে উঠবে, পড়াশোনা করতেছে, 8 পর্যন্ত পড়লেই তো এখানে, তারপরে কলেজে উঠবে। এখন কলেজটা যদি অনেক দূরে হয় তখন পরিবার থেকে ঠিক করে যে হ্যাঁ তোমার কলেজের পাশে আমরা একটা হোস্টেল বা তোমাকে আলাদা করে থাকার জন্য ঘর বা 3-4 জন বন্ধুরা মিলে, বান্ধবীরা মিলে এরকম থাকার জন্য এভাবে অনেকটা আলাদা হয়। আবার অনেক স্টুডেন্টরা চেষ্টা করে যে ঘরে থেকে যাতায়াত করে পড়াশোনাটা করবে। আবার দেখা যায় যে পড়াশোনা শেষ করলে পরে, কলেজ লাইফ শেষ করলে পরে ভালো কোনো একটা জবের জন্য দূরের কোনো জায়গায় চলে যেতে হয়, ভালো একটা জবের জন্য। কারণ কাছাকাছি খুব বেশি একটা ভালো জব যদি না পায় খুঁজে, তাহলে তো দূরে তাকে যেতেই হবে। আবার অনেকে চেষ্টা করে বাবা মায়ের কাছে থেকে ভালো কোনো একটা জব খুঁজে বের করা বা সাধারণ কোনো জব নিয়ে থাকার। আবার অনেকে দেখা যায় যে কলেজে উঠলে তাদের মন মানসিকতা একটু চেঞ্জ হয়ে যায়, বাবা মার কাছ থেকে একটু আলাদা থাকতে চায়, তখন কয়েকজন বন্ধুরা মিলে কোনো একটা বাড়িতে রেন্ট করে থাকলো, এইভাবেও থাকে অনেকে। ছেলেরাও থাকে, মেয়েরাও থাকে, এর ভেতরে কোনো পার্থক্য নাই বা ছেলে মেয়ে আলাদা করে দেখে না কোরিয়ানরা। আবার দেখা যায় বিয়ের পর সাধারণত কোরিয়ান মেয়েরা আলাদা থাকতে পছন্দ করেন, 2-1 জন বাদে, মানে এরকম সংখ্যা, এরকম পার্সেন্টেজ হিসাবে ধরলে পরে, মানে 5-6 জন এরকম পার্সেন্টেজ ধরলে পরে দেখা যায় যে তার শ্বশুর শাশুড়ির সাথে থাকে। বাকি সব মেয়েদেরই অবস্থা হচ্ছে আলাদা থাকে। কিন্তু এই যে আলাদা থাকার ব্যাপারটা হচ্ছে গিয়ে আরেকটু অন্যরকম, যে মেয়েরা তাদের বাবা মাকে নিয়ে, স্বামীকে নিয়ে একসাথে থাকে, কিন্তু শ্বশুর শাশুড়িকে নিয়ে থাকতে চায় না। আবার অনেককে দেখা যায় যে কাজের সুবাদে অনেক দূরে থাকেন, সেজন্য বাবা মার কাছ থেকে অনেক দূরে থাকেন। আবার নয়তো বা তাদের ইচ্ছা আছে বাবা মার সাথে একসাথে থাকার জন্য। আবার অনেক সময় দেখা যায় যে বাবা মা বয়স্ক হলে ছেলে মেয়েরা বৃদ্ধাশ্রমে বাবা মাকে দিয়ে আসেন, এটা কোনো ব্যাপারই না কোরিয়াতে। আবার অনেকেই বাবা মাকে কাছে রাখেন 2-1 জন। আর যদি অসুস্থ হন তাহলে কিন্তু, মানে বৃদ্ধ বয়সে যদি অসুস্থ হন তাহলে হাসপাতালে একেবারে ভর্তি করে রাখে। একেবারে অনেকেই আছেন মৃত্যু পর্যন্ত ওইখানে ভর্তি থাকেন। হাসপাতালে যিনি দেখাশোনা করেন, মানে একজন টেক কেয়ার করেন যে মহিলা, তাকে আলাদাভাবে বাড়তি খরচ দিতে হয়, তারপরে হাসপাতালের খরচ দিতে হয়, এটা অনেক বেশি খরচ হয়। আর তারপরও আমরা ঠিক করে রাখছি যে পচা যখন বড় হবে, পচা যখন চাইবে আলাদা থাকার জন্য অবশ্যই থাকবে। কারণ আমি বিশ্বাস করি যে আমি যেহেতু আমি আমার মতো থাকতে পছন্দ করি, বা আমি পছন্দ করি যে কোনো একজন তার মতো করে থাকুক, আমি তাকে কখনোই করব না, ফোর্স করব না যে তুমি তোমার কেন এটা করো না, তুমি কেন আসো না। কোরিয়ান শাশুড়িরা প্রায় এটা করে যে ছুটির দিনে বা কোনো অনুষ্ঠান পর্ব হলে অবশ্যই বাড়িতে আসতে হবে, শ্বশুর বাড়িতে যাইতে হবে, এই ধরনের কিছু রুল আছে। যদি জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন যে এই রুলগুলো সম্পর্কে। কারণ কোরিয়ান শ্বশুর শাশুড়িরা কেমন হন এই নিয়ে যদি অবশ্যই কারো জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট করবেন। কারণ শ্বশুর শাশুড়িরা কিন্তু সবার সমান হয় না, এক একজন এক এক রকম হন, এরকমই হন। আর আমার এয়ার ফ্রাইতে সুন্দরভাবে হয়ে গেছে মাংসগুলো ভাজা করা, ওই যে ছোট্ট যেটুকু আলাদা করে রেখেছিলাম, অনেক মজা হয় এইভাবে করলে পরে। আর এত ভালো লাগে, আপনাদের দুলাভাইয়ের জন্য করলাম। এর এখান থেকে মাত্র 2টা পিস আমি আলাদা করে পচার জন্য উঠাই রাখছিলাম। কিন্তু পচাকে যখন আমি ভাত খাইতে দিছিলাম, পচাকে আমি বলছিলাম যে মাংস নাই, তুমি শুধু এমনি এমনি খাও। তখন পচা না অনেক বেশি মন খারাপ করেছিল, তারও আমি ভিডিও করে রাখছি, ওইটা পরে আসবে। পচা অনেক বেশি মন খারাপ করছিল, ও ভাবছিল সত্যি সত্যি আমি মাংস রাখিনি, কিন্তু আমি যে মাংসটা হাইড করে রাখছিলাম ভাতের নিচে, মানে মাংস তারপরে ভাত দিয়ে চাপা দিয়ে এমনভাবে রাখছি যেন মাংসটা দেখা না যায়। পচা পরে দেখে এত হাসছিল, আমার এত ভালো লাগছিল, মানে ওকে একটু হাসানোর জন্য আমি এরকম করছিলাম। প্রথমে তো আমি জানতাম যে ও রাগ করবে। আজকের ভিডিওটি যারা যারা দেখেছেন অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।